ক্রীড়াঙ্গনে একটা কথা প্রায় শোনা যায়, বলতে শোনা যায় আমাদের যারা অভিভাবক আছেন তারা সবাই বলেন যে কথাটা, সেটা হচ্ছে সিস্টেমটা যদি ঠিকঠাক চলে কোনো ক্রীড়াঙ্গনে কোনো স্পোর্টসের, তাহলে ফলাফল আজ না হোক কাল আসবেই। কিন্তু সেই সিস্টেমটা অনেক সময় ভেঙে যায়, কখনো রাজনীতির কারণে, সরকার পরিবর্তনের কারণে, কখনো ব্যক্তির কারণে, কখনো কখনো কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠানের কারণেও হয়ে থাকে। সেই জন্য আজকে আমাদের স্যাটারডে নাইট স্পোর্টসের যে ট্যাগলাইন ঠিক করেছে আসলে সেটা যে ক্রীড়াঙ্গনে কে বড়, সিস্টেম নাকি ব্যক্তি। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে আছেন, আমরা জানি যে বাংলাদেশের আর্চারির কথা আসলে যার কথা আসে কাজী রাজীবউদ্দিন চপল, সভাপতি বিশ্ব আর্চারি এশিয়ার। একই সঙ্গে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি তিনি আগে ছিলেন, আমি জেনারেল সেক্রেটারি ছিলেন, প্রতিষ্ঠাতা। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে আসবার জন্য রুবেল হোসেন আছেন, অ্যাডহক কমিটি যে আর্চারি আছে তার সদস্য। আর আমাদের খুব কাছের মানুষ এম কায়সার, ক্রীড়া সম্পাদক দৈনিক আমার দেশ। এর বাইরেও কায়সার ভাইয়ের অনেকগুলো পরিচয় আছে দর্শক। যে অ্যাডহক কমিটির কথা বলছিলাম, যে সার্চ কমিটির মধ্য দিয়ে যে অ্যাডহক কমিটিটা হয়েছিল তার মেম্বার ছিলেন। এখন সাম্প্রতিক সময়ে যে ক্রীড়াঙ্গনের সমস্যা কীভাবে ঠিক করা যায়, যে কমিটিটা করেছে এনএসসি ক্রীড়া মন্ত্রণালয়, তারও মেম্বার তিনি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে স্যাটারডে স্পোর্টসে। আমরা যে বিষয়টা কথা বলছিলাম, যে ট্যাগলাইনটা ঠিক করেছি যে ক্রীড়াঙ্গনে কে বড়, সিস্টেম নাকি ব্যক্তি, এই বিষয়টা কথা বলার জন্য নিশ্চিতভাবে দর্শক বুঝে ফেলেছেন যে আর্চারির লোক আছে। আমরা আসলে স্যাম্পল হিসেবে আর্চারির কথা বলবো, কিন্তু অন্যান্য ফেডারেশনগুলোর কথাও নিশ্চিত আসবে। এবং কায়সার ভাই যেহেতু আছেন ওই কমিটিতে, সবগুলো ফেডারেশনই দেখাশোনা করছেন। তা চপল ভাই, শুরু করি যে আপনারা সম্ভবত আজকে একটা মিটিং করেছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে, মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে। কি হলো সেই মিটিংয়ে? দেখেন, প্রথমে আপনার যে সাবজেক্টটা দিয়েছেন, সিস্টেম বড় না ব্যক্তি বড়, আমি অবশ্যই সিস্টেমের পক্ষেই কথা বলবো। কারণ আর্চারি জন্মলগ্ন থেকে একটা সিস্টেমের উপরে কিন্তু দাঁড়িয়েছে বলেই আজকে আর্চারি বিশ্বসেরা ডিসিপ্লিনে পরিণত হচ্ছে বাংলাদেশ থেকে। কারণ আমাদের র্যাঙ্কিং এখন 20-এর ভিতরে। তারপরে এশিয়াতে যদি ধরি, আমরা কিন্তু 6-7-এর মধ্যে আছি এখন। কারণ বিশ্বের প্রথম 6টি দেশই কিন্তু এশিয়ার। তো সিস্টেম যদি ঠিক না থাকে, শুধু আর্চারি কেন, কোনো ডিসিপ্লিনের ডেভেলপমেন্ট হবে না। এটাই আমার কথা। আর প্রশ্নটা আবার করার কি, মানে আজকে মন্ত্রীর সাথে বৈঠক হলো আজকে, সরি আসলে প্রশ্ন আমরা আসলে ঠিক আছে, আপনি যখন এখন হচ্ছে না, আমরা একটা রিপোর্ট দেখে তারপরে আসবো। তার আগে আমি রুবেল ভাইয়ের কাছে যেতে চাই। আপনিও আর্চারির সঙ্গে যুক্ত আছেন, অ্যাডহক কমিটিতে হয়েছেন, এসছেন। আপনার এই ছোট সময়ের পথ চলা, বেশি দিন তো হলো না কমিটির, মানে কেমন ছিল আপনার অর্জনের দিক দিয়ে? আচ্ছা, আমি স্পেশালি খেলোয়াড় ছিলাম, সো খেলোয়াড় মাঠ পর্যায়ের দিকগুলো কিন্তু দেখেছি। আর গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ, একটা সুযোগ করে দিয়েছে এবং আমরা এসেছি। এবং আমরা সেই তুলনায় অলরেডি আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করেছি বাংলাদেশে, এবং আমরা ভালো একটা অর্জনই আনতে পেরেছি। আর ওভারঅল এখন যেটা চলছে, সাময়িকভাবে একটা ফেডারেশনের একটা দিক উঠে এসেছে। এটাও আমাদের ফেডারেশনে আসলে কিছু মানে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, বিধায় কিন্তু আপনারা জানতে পারছেন। এটা আজকে মন্ত্রীকে অনেক ধন্যবাদ। এটা আসলে সবাইকে একসাথে রাখার পরে এটা সবাই এখন মোটামুটি ক্লিয়ার অ্যাকসেপ্ট করেছে, রাইট। আমরা আসলে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কায়সার ভাই, মানে উনি বললেন যে অ্যাডহক কমিটিতে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, চপল ভাই বললেন সিস্টেমটাকে তিনি গুরুত্ব দিতে চান। আপনারা যখন এই অ্যাডহক কমিটিটা প্রস্তাব করেন, আসলে সেখানে সিস্টেম নিশ্চয়ই গুরুত্ব পেয়েছিল নাকি ব্যক্তি? কোনো সন্দেহ নেই। আপনি যে ট্যাগলাইনটা দিয়েছেন, আমি ট্যাগলাইনের পক্ষে আমিও চপল ভাইয়ের সাথে পুরোপুরি একমত। এবং যে কোনো এই মানুষ কিন্তু এটার সাথে একমত হতে চাইবে যে আপনি ব্যক্তি না, সিস্টেমটাই সবচেয়ে বড় বিষয়। এটা উদাহরণটা আপনি স্পোর্টস নিয়ে টানছেন, আমি আপনার এই প্রতিষ্ঠান নিয়ে বলি। আপনি যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ারে কিন্তু আমি এখানে প্রচুর অনুষ্ঠান করেছি। আপনি যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ারে কিন্তু অন্য ব্যক্তিও ছিলেন এক সময়, কিন্তু সেই ব্যক্তি এখানে নেই। তারপরেও কিন্তু এই অনুষ্ঠানটা চলছে এবং এই অনুষ্ঠানের জনপ্রিয়তাটা রয়েছে, সব কিছু সাফল্যটা পেয়েছে। কিভাবে এসেছে? বিকজ অফ দ্য সিস্টেম। ওই সিস্টেমটা ঠিক ছিল দেখেই এখানে ব্যক্তি পরিবর্তন হয়ে গেলেও সিস্টেম কখনোই কিন্তু আপনার যে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে যদি আপনি পুরো জিনিসটাকে একটা সেট আপটা করতে পারেন, একটা ছাঁচের মধ্যে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে এখানে যেই ব্যক্তি আসেন না কেন, আপনি সেটাতে তাতে কোনো পরিবর্তন হবে না, আপনার কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হলো আমরা তো সেই জায়গাটা ছাড়তে চাই না। আমরা জায়গাটা ছাড়তে চাই না বলেই আমরা যখন আমি সার্চ কমিটির কথা যখন আপনি বললেন, আমি সার্চ কমিটিতে মেম্বার হিসেবে একজন ছিলাম, 5 জনের মধ্যে একজন ছিলাম। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যে আপনার 34 বছর ধরে আপনার সাধারণ সম্পাদক পদে একজন বসে রয়েছেন। ইভেন
53 বছর পর্যন্ত আপনি একজন সভাপতি হয়ে বসে রয়েছেন, মানে তারা কেউ জায়গায় ছাড়তে চান না। এবং কোন জেলা আপনার জেলার যে আপনার খেলাধুলা যেখানে হয়ে থাকে যে এইগুলা, সেখানে আপনার সাধারণ সম্পাদক হিসেবে প্রায় 30-35 বছর ধরে একই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। ব্যক্তিগত প্রতিষ্ঠান হয়ে যেতে পারে, রাইট, এটা তো ব্যক্তি প্রতিষ্ঠান। এবং এর ফলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় অমিত, সেটা হলো যে আপনি যখনই একটা প্রতিষ্ঠানে এরকমভাবে, প্রতিষ্ঠান না বা আপনার যে সংস্থায় যখন একই চেয়ারে এরকমভাবে বছরের পর বসে থাকবেন, তখন মনে হবে যে না, এটা বোধহয় আমার পারিবারিক একটা সম্পত্তি হয়ে গিয়েছে, আমি এখান থেকে আর বেরোবো না এবং এখান থেকে অন্য কাউকে আমি সুযোগটা দিব না। দিস ইজ দ্য রং। এই কারণে আমি মনে করি আপনি পৃথিবীর সব বিষয়ের মধ্যে একটা মেয়াদ থাকে, আপনি অ্যাডহক কমিটিরও মেয়াদ থাকে, আপনি নির্বাচিত কমিটিরও মেয়াদ থাকে, কিন্তু আমার মনে হয় আপনি যখনই অন্য ব্যক্তিকে সুযোগ করে দেওয়ার যদি বিষয়টা থাকে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখানেও একটা বার আসা উচিত যে আমি একটা সুনির্দিষ্ট পদে দুবারের বেশি থাকতে পারবো না এবং আমি একটা সুনির্দিষ্ট সময় হয়ে যাওয়ার পর এই ফেডারেশনে আর থাকতে পারবো না, নতুন কাউকে নিয়ে আসবো। লিডারশিপটা ক্রিয়েট হবে সেরকমভাবে। সেটা যদি আপনি না করেন, তাহলে দেখবেন যে আপনি সেই 35 বছর ধরে একজন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, নতুন লিডারশিপ আর গ্রো হচ্ছে না। দুইবারে কথা বলছি, আমরা আসবো চপল ভাই, আসবো, কিন্তু আপনাদের যে সমস্যাটা হয়েছে এই নিয়ে আমাদের একটা রিপোর্ট হয়েছিল, আপনিও নিশ্চয়ই দেখেছেন। আমরা আসলে একটু রিপোর্টটা দেখে আপনার কাছে পরিষ্কার হতে চাইবো যে কী কী সমস্যার সমাধান আজকে হয়েছে। আসলে দর্শক, আমাদের আর্চারিতে যে কোষাধ্যক্ষ নিয়োগ বা তাকে বাইরে রেখে নতুন একজন কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছিল, টাকা উত্তোলন করা হয়েছিল, এ নিয়ে যমুনা স্পোর্টস একটা রিপোর্ট করেছিল, আমরা আসলে সেটা দেখে আসতে চাই। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে সরকার। এই অ্যাডহক কমিটি থেকে কোনো সদস্যকে বাদ দিতে হলে সেটা দিতে পারে শুধুমাত্র বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ পদ থেকে শহীদুজ্জামানকে অব্যাহতি দিয়ে নতুন ট্রেজারার নিয়োগ দিয়েছে বর্তমান নির্বাহী কমিটি। ইতোমধ্যে সেই নতুন কোষাধ্যক্ষ প্রায় 14 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়েছেন। গত মিটিংয়ে প্রেসিডেন্ট সাহেব আমাকে হঠাৎই বললেন যে আপনার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করলে অসুবিধা আছে কিনা। ওনার এই কথায় আমি অত্যন্ত হতবাক হলাম, অবাক হয়েছি এবং ইনসাল্টেড বোধ করেছি। পরের দিন আমি ওনাকে একটা টেক্সট পাঠাই যে আপনি এই কাজটি করতে পারেন কিনা, কোনো কারণ দর্শানো ছাড়া। আর আমাদেরকে নিয়োগ তো দিয়েছে এনএসসি। ব্যাংকের সিগনেটরি পরিবর্তন করে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে কয়েক দফায় প্রায় 14 লাখ টাকা উঠানোর পর আরও টাকা নিতে স্বাক্ষরের জন্য গেলে অস্বীকৃতি জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। ট্রেজারারকে চেঞ্জ করা হয়েছে, তো ট্রেজারারকে চেঞ্জ করা হয়েছে, এটা ওনাকে বলা হয়েছে রিজাইন দেওয়ার জন্য। এরপর তারপরে দেখলাম যে আমি বাংলাদেশে আসার পরে নতুন যে ট্রেজারার, ওনার সাইন টাইন নিয়ে এখানে উনি সহ ট্রেজারার চেঞ্জ করে ব্যাংকে থেকে প্রায় 14 লাখ টাকার মতো আমাদের ব্যাংক থেকে তোলা হয়েছে। আমি এখন আসলে জানি না যে কোন কোন পারপাসে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ফেডারেশনের নির্বাহী কর্তারা সকলে মিলে সাইন করে কোনো সদস্যকে বাদ দিতে পারে কি? চলুন জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে কী বলছে শুনে নেওয়া যাক। অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া কেউ বাদ দেওয়ার অথরিটি রাখে না। এনএসসি অনুমোদন করলে এটা কার্যকর হবে। তাকে বাদ দিয়ে দিছে বা টাকা উঠেছে, এটা করতে পারে না। ফেডারেশনের সভাপতি এই অনিয়মের পক্ষেই সাফাই গাইলেন, অথচ গঠনতন্ত্রে স্পষ্ট লেখা কোনো সদস্য পদত্যাগ না করলে তাকে সরকারের অনুমতি ছাড়া সরানো যাবে না। বোর্ডের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি নাথিং পার্সোনাল। তো এনএসসি তো এটা অনুমোদন দেয়নি, তারা বললো, আমার কাছে ইন্টারভিউ আছে। এটা হয়তো অন্য বিষয়, তারা হয়তো সময় লাগতেছে তাদের। ইটস ওকে, যেভাবে প্রসেস করে পাঠানো হচ্ছে সেটা নিয়ম মোতাবেক পাঠানো হয়েছে। এখন ওই এন্ডে আছে, ওনাদের এন্ড থেকে আমরা বাকিটা জানতে পারবো। শুধু তাই নয়, আগামী মাসে চীনে আর্চারি বিশ্বকাপে অংশ নিতে কোচ, খেলোয়াড় ও অতিথি সহ 20 জনের বিশাল বহর পাঠাচ্ছে ফেডারেশন, যেখানে 2 অতিথির খরচ বহন করতে হবে খোদ ফেডারেশনকেই। 6 জন 7 জন হয়তো পাঠাবো ম্যাক্সিমাম, হয়তো 1 জন অথবা 2 জন কোচ। এটাই আমাদের প্ল্যান ছিল, 7-8 জন মিলে একটা টিম হবে আর কি। নতুন যারা করেছে তারা এসেই প্রথমে 20 জনের একটা টিম করে তারা নিজেরা অথরাইজ করে নিয়ে তারা এটাকে অলরেডি জিওর জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি আসলে জানি না যে কিসের উপর ভিত্তি করে 20 জনকে পাঠানো হচ্ছে। এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের প্লেয়ার, 7 জন হচ্ছে আমাদের অফিসিয়াল। তো 7 জন অফিসিয়াল এত বড় একটা বহর নিয়ে আমাদের মোর দেন 63 লাখ টাকা খরচ হবে। সো এটা আমার কনফিউশন আছে, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি। এসব অনিয়ম মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত আকারে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক। মাঠের খেলার চেয়ে পদ পদবি নিয়েই চিন্তাই যেন বেশি আর্চারির কর্তাদের। মেহেদি নাইম,
যমুনা স্পোর্টস, ঢাকা। আমাদের এই আর্চারি কিন্তু অলিম্পিকের পদক নিয়ে এসে স্বপ্ন দেখাচ্ছে, এবং আমরা যেটা বলছিলাম বাংলাদেশের আর্চারির মুদ্রার এই পিটার ওপির যেন আমাদের চপল ভাই একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হতে চাই, যে সমস্ত সমস্যা আমার মনে হয়েছে কোষাধ্যক্ষকে পরিবর্তন করা। এক লাইনে যদি বলেন আমাকে, তার এখনকার কোষাধ্যক্ষ কে আজকে আগের জনই আছেন, মানে অ্যাডহক কমিটি যাকে দিয়েছিল? জি জি। কেন একটা জিনিসকে পদ্ধতিগত ভুল হয়তো ছিল, যেটা হয়েছে মন্ত্রী মহোদয় বলেছেন, চলো আপনি যেহেতু এখানকার এখন সিনিয়র মোস্ট পারসন, আপনি এটাকে মীমাংসা করে আপনি আজকে এটা মীমাংসা যে হয়েছে মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে, এবং উনি একটা ভূমিকা নিয়েছেন সবার সাথে সমঝোতা করিয়ে দেওয়ার জন্য। আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলছি, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি একটু প্রেসকে বলে দেন যে বিটপাট হয়ে গেছে। সেই সুবাদেই আজকে বোধহয় আপনার টিভিতে ইন্টারভিউটা আমার আছে। তো এখানে যে কোষাধ্যক্ষ থেকে এই ব্যাপারটা হয়েছে, যে এটা সত্যি কথা, ওনাকে আমরা যখন টিম পাঠাবো, এখন পূর্ণাঙ্গ টিম হলো হয় 16 জনের, সেই জায়গায় আমরা 12 জনকে শুধু ছেলেদের ডিসিপ্লিনে আমরা রিকার্ভে একজন বাড়িয়ে 4 জন করেছি। আসলে প্রতিটা ইভেন্টে 4 জন করে 16 জন হয়। এখন কথা হলো আপনারা আমাদের কাছে চাবেন কি পদক, তাহলে আমি যে ফুল টিম না খেলাই, আমরা তো বলতে পারছি না কোন ডিসিপ্লিনতে স্বর্ণটা চলে আসবে। আমরা যে থাইল্যান্ডের টিমটা পাঠিয়েছি জোরাজুরি করে কিন্তু পাঠিয়েছি, নাহলে আমাদের গোলটা আসতো না। আমি এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না, যেহেতু মন্ত্রী মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন যে এইসব ব্যাপারে কোনো বিতর্ক যাতে না হয়। মানে শহীদুজ্জামানই টাকা যদি সোর্স না বলতে পারেন, একটা ট্রেজারার হলো সম্পূর্ণ দায়িত্ব, টাকার উৎসটা যদি উনি না বলতে পারেন, উনি ট্রেজারার কিভাবে থাকেন? এটা কিন্তু সবার প্রশ্ন। এই 10 জন আমরা অনাস্থা এনেছিলাম, একটাই আমরা প্রশ্ন করেছিলাম যে টাকাটা কোত্থেকে আসবে আপনি বলেন, আমার এটা দায়িত্ব না। মানে ট্রেজারার টাকাটা এনে দিবে আপনাদেরকে? এনে দিবে না, কোন উৎসতে টাকা তো আছে। টাকা একটা অ্যাকাউন্টে আছে প্রায় 70 লাখ টাকার উপরে, আরেকটা অ্যাকাউন্টে ছিল 18-19 লাখ টাকা। আমি তো আর ট্রেজারার না, আমি একজন মেম্বার। সেই হিসেবে ওনার কাছে জানতে চেয়েছে এই টাকাটা কোত্থেকে আসবে, আপনি বললে আমরা ওইভাবে বাজেটটা করব। উনি বলতো না, আসলে জানেই না, কারণ কোনোদিনই এইসব উনি খোঁজখবর নিতে পারতেন না। কারণ ট্রেজারার বদলে হয়তো আমাদের পদ্ধতিগত ভুলে যে সিস্টেমটার কথা বলেছেন, সিস্টেমগত জটিলতা হয়েছে। এটা যদি আমরা এনএসসিকে জানিয়ে যদি টাকাটা তুলতাম, তাহলে হয়তো এই ভুলটা ধরা পড়তো না, এটা কারেক্ট হয়ে যেত। কিন্তু যেহেতু পদ্ধতির কথা বলেছে, সিস্টেমের কথা বলে একটু ত্রুটি ছিল, যে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি 6 তারিখ, 5 তারিখে মিটিং হয়েছিল না, 6 তারিখে, 5 তারিখে আমরা 7 তারিখে চিঠিটা দিয়েছি। আমি বুঝতে পেরেছি। মানে কায়সার ভাই, আপনি যদি একটু করেন, যে পদ্ধতিগত ভুলের কথা বলছে, আপনি শুধু ওই ব্যাংকেও যোগাযোগ করেছিলেন, যে ব্যাংক থেকে টাকাটা 14 লাখ টাকা উত্তোলন করা হয়েছিল। রাইট। সিস্টেমটা হলো যে আপনি যখনই সিগনেটারি চেঞ্জ করতেই পারেন, আপনি সিগনেটারি চেঞ্জ করার একটা অপশন অবশ্যই রয়েছে, যে সিগনেটারি যখন চেঞ্জ করবেন আপনি, তখন যে জিনিসটা হলো যে আগের সিগনেটারি যারা ছিলেন তাদের মতামত আপনাকে লাগবে, সেখানে তার কনসেন্ট রয়েছে কিনা সেই জিনিসটা নিতে হবে। আমি নিজে সেই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, আবার রিপোর্টার কথা বলেছিল, তিনি জানিয়েছেন যে তারা একটা বোর্ড থেকে একটা রেজুলেশন পেয়েছেন, আর্চারির যে বোর্ড যেটা রয়েছে নির্বাহী বোর্ড, সেই নির্বাহী বোর্ড থেকে তারা একটা রেজুলেশন পেয়েছিলেন, সেই রেজুলেশনের ভিত্তিতে তারা এই সিগনেটারিটা চেঞ্জ করেছেন, যেটা আপনি করতে পারেন না। কারণটা হলো যে আপনি করবেন, রেজুলেশন তো অবশ্যই লাগবে আপনার, কিন্তু সেই রেজুলেশনের মধ্যে আপনার আগের সিগনেটারি যারা ছিলেন তাদের কনসেন্টটা আপনার লাগতে হবে। এবং সবচেয়ে বড়, উইদাউট কনসেন্ট টাকা দিয়ে দিয়েছে আপনি দেননি তো, আপনি রেজুলেশনে কিন্তু আগে ট্রেজারার সাহেবের সিগনেচার ছিলেন, আপনি এই সাধারণ সম্পাদকের সিগনেচার ছিল না। আমি এখানে পদ্ধতির কথা বলি, সাধারণ সম্পাদক না জানিয়ে উনি বিদেশ সফরে চলে গেছেন। এটা কিন্তু একদিনে, আমেরিকা সফর কিন্তু একদিনে হয় না। উনি একটা মিটিংয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটা আমরা সাধুবাদ জানাবো। উনি মিটিংয়ে গিয়েছেন, কেউ জানেন না, ওনার ঘনিষ্ঠজনেরও জানেন না। আমাকে শুধু বলছে আমি তো আমেরিকা যাচ্ছি, আমি তখন থাইল্যান্ডে। আমরা আসলে সেটা জানার চেষ্টা করব। রাকিব ভাই, একদম ছোট করে যদি বলেন যে আপনি তো মিডিয়ারও দায়িত্বে আছেন, তো মিডিয়ারে একজন সাধারণ সম্পাদক এরকম কথা বলছে, একই সঙ্গে একজন ট্রেজারারকে নিয়েও সমস্যা আমি বুঝতে পারলাম। একটা অ্যাডহক কমিটি অনেক বড়, কি 20-25 জনের না তো বোধহয়, ছোট কমিটি দিয়েছে আসলে। সেখানে একজন ট্রেজারারের যদি সমস্যা হয়, একজন যদি জেনারেল সেক্রেটারি সমস্যা হয়, মানে মিডিয়া, তাহলে আপনারা মিডিয়ায় বার্তা গেছে বলে কি এরকম তাকে চার্জ করা হয়েছে? কেন ওই মিডিয়ায় কথা বললেন?
আচ্ছা, এখানে আজকে খুব সুন্দরভাবে মন্ত্রী সাহেব আমাদের মীমাংসা করে দিয়েছে। তারপরেও যেহেতু আপনি জানতে চাচ্ছেন, টিভিতে এসেছে, আমাদেরও আসলে কিছু না কিছু বলতেই হবে, স্বাভাবিক। সো অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছে, আমরা যখন সেক্রেটারি সাহেব দেশের বাইরে চলে গিয়েছে, তখন অ্যাজ ইউজুয়াল কিন্তু নর্মালি আমাদের অটোমেটিক্যালি কিন্তু জয়েন্ট সেক্রেটারি পাওয়ারে চলে আসার কথা। বাট উনি যে কাজটা করেছিল, আমাদের সদস্য 5 নম্বর সদস্য তাকে দায়িত্ব হস্তান্তর করেছিল। সমস্যাটা কিন্তু এখান থেকেই ঘটেছে। অ্যান্ড দেন আমাদের এর মধ্যে সাংহাই একটা ট্যুর আছে, আপনারা জানেন যে আমাদের চায়নাতে একটা ট্যুর আছে। সো আমরা যে কারণটাতে একটা ইনস্ট্যান্ট একটা মিটিং আমাদের ডাকতে হয়েছে, হ্যাঁ। সো আমরা ওই সময়টাতে আমাদের একটা যেহেতু গেম, আমাদের সবকিছু নিয়ে কথা বলতে হবে, যে আপনাদের সিগনেচার তো করা হবে, সেজন্য করেছেন আমাদের ওইটাও আনতে হবে। তো আমরা যেটা করেছিলাম, আমরা সেক্রেটারি, আমাদের কোষাধ্যক্ষ সাহেবও ছিল, আমাদের যেহেতু বড় একটা টিম পাঠাতে হবে, যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে, আবার আরও গেম আছে আমাদের। সো আমরা তখন একটা সোর্স অফ ফান্ড জিজ্ঞেস করেছিলাম কোষাধ্যক্ষ সাহেবকে। সো কোষাধ্যক্ষ সাহেব তখন আমরা বলেছিলাম যে নর্মালি যেটা হয়, কোষাধ্যক্ষ সাহেব কিন্তু আমাদের বলবে সোর্স অফ ফান্ড কোথা থেকে আসতেছে, আমরা মিনিস্ট্রি থেকে টাকা পাচ্ছি, এনএসসি থেকে টাকা পাচ্ছি, না অলিম্পিকের টাকা পাচ্ছি, এটা কিন্তু আসলে কোষাধ্যক্ষ আর সেক্রেটারি সাহেবের মধ্যেই বিদ্যমান থাকে। সো এই সময় আমাদের একটা প্রশ্ন আসার পরে কথা হচ্ছিল। তো নর্মালি যেটা হয়, আমাদের যে কোষাধ্যক্ষ সাহেব ছিল, উনি আসলে একটু দেখা যায় কিছু আমাদের বিলও বাকি ছিল, লাইক হচ্ছে আপনার হচ্ছে আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপের আমাদের জাজের একটা বিল ছিল, স্কোরার একটা বিল ছিল, যার $3,500 একটা বিল ছিল। সেটাও আমরা সেই নবম মাসে গেম আমরা পেমেন্ট করতে পারিনি, ওইটাকে ঝুলেছিল। ইভেন দো আমাদের হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ল্ড থেকে একটা রেজিস্ট্রেশন থাকে, ওইটারও একটা চার্জ দিতে পারে। আমরা আপনার সাথে কথা বলবো, জিনিসগুলো আমরা আসলে ক্লিয়ার করতে পারি না। আমরা আসলে অনেকগুলো অভিযোগ আছে, আমি জানি না, তানভীর ভাইয়ের নামে অনেকগুলো অভিযোগ আছে, ওনার আসলে একটু সুযোগ দেওয়া উচিত বোধহয়। আমি এখন খুব, যদি আমাদের প্রোডাকশন থেকে আমরা আমাকে আসবো, তানভীর ভাই কি আছেন, কোনোভাবে নেওয়া যায় তাকে? তানভীর ভাই স্বাগত জানাচ্ছি আমাদের এসআরএন স্পোর্টসে। আপনি নিশ্চয়ই শুনেছেন কথাগুলো। আপনি আমেরিকা চলে গিয়েছিলেন দায়িত্ব হস্তান্তর না করে, কাউকে না জানিয়ে, কি বলবেন আপনি সেই জায়গায়? আচ্ছা, এই ব্যাপারটা আসলে এরকম না, চলে গেছে এটা সবাই জানে, কিন্তু ফ্লাইটের যেহেতু আপনারা জানেন যে কাতার এয়ারওয়েজ আগে ফ্লাইট ছিল, তো এটা যেহেতু ক্যান্সেল হয়েছে, পরে আমাকে কোন ফ্লাইট দিয়ে দিবে টুর্নামেন্ট, আমার যে মিটিংটা ছিল সেটা ছিল ওয়ার্ল্ড আর্চারি মিটিং ছিল, এবং ওয়ার্ল্ড আর্চারি আমাকে টিকিট পাঠিয়েছে, ওখানে থাকার সবকিছু ওদেরই। তো এটা আসলে বাংলাদেশ ফেডারেশনের সাথে না, তারপরেও আমি এটা জানিয়েছি, আমাদের যে গ্রুপে আছে সেই গ্রুপে আমি জানিয়েছি যে আমি চলে যাচ্ছি এবং এই ব্যাপারগুলি। তো আর নাম্বার 2 হচ্ছে যে আসলে যেভাবে বলতেছে ওভাবে না, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি 3 মাস অপেক্ষা করতে পারি একটা পেমেন্টের জন্য, আর তো 10 দিন অপেক্ষা করতে পারি, আর এটা আমার জন্য সমস্যা নাই, এটা পেমেন্ট করে দিতে পারে। কিন্তু প্রবলেমটা যেটা ছিল যে প্রসেসের মধ্যে একটা প্রবলেম ছিল, মানে টাকা তো আসলে তোলা হয় আর্চারি ফেডারেশনের, মানে আর্চারির কাজ, মানে কাজের জন্যই তোলা, এটা কোনো সমস্যা না। সমস্যাটা আমাদের প্রসেস একটা ছিল, এটার জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি। আর আমি যে না জেনে চলেছি ব্যাপারটা ওরকম না, আমি গ্রুপে জানিয়েছি, সবাই জানে এটা। আপনার তো সিগনেচার ছিল না যখন সিগনেটরিয়েট চেঞ্জ করা হয়? সিগনেচার আপনাকে আসলে একটু জানতে হবে কনস্টিটিউশনটা, এটা আসলে আমরা তো অনেকে অনেক কিছু বলতেছি, কিন্তু আসলে অ্যাকচুয়াল কনস্টিটিউশনটা হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্ট করেছে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল মিনস এটা বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে অ্যাপয়েন্ট করেছে, আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা মেম্বার সবাইকে অ্যাপয়েন্ট করেছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এবং এটা ভেঙে দেওয়ার এখতিয়ারও তাদের, নতুন করে প্রতিস্থাপন করার এখতিয়ারও তাদের। হয়তো এখানে যেটা করতে হবে, আমি যদি রিজাইন দিই, আমি এখানে যদি পারফর্ম না করতে পারি, সেই ক্ষেত্রে এই রেজিগনেশন লেটারটা নিয়ে এনএসকে জমা দিতে হবে, এটা হচ্ছে প্রসেস আর কি। বাট এটা যেটা করা হয়েছিল যে আমাদের বোর্ড মিটের মধ্যে আমরা চেঞ্জ করে হয়েছিল, মানে প্রসেসটা ঠিক ছিল না আর কি, এটাই। তা যার ফলে প্রসেস ঠিক ছিল না, এবং এর কারণে কিন্তু ওই যে কোষাধ্যক্ষ যখন চেঞ্জ হলো, তো দেখা গেছে যে ওই পর্যন্ত ঠিক ছিল না, এটাই আর কি আমাদের অ্যাকচুয়ালি একটা লুফল ছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন তো আর্চারির কোষাধ্যক্ষ আগের এই শহীদুজ্জামানই থাকছে, তাই তো আজকে? আর আপনাদের তো আজকে একটা সমঝোতাও চেষ্টা হয়েছে, নিশ্চয়ই আপনারা সবাই মিলে কাজ করবেন আর্চারিকে এগিয়ে নিতে, তাই তো? আমরা আগেও সবাই মিলে কাজ করতেছি, এটা জাস্ট একটা ভুল বুঝতে পারছি, মানে নিজে যেমন হয়তো প্রসিডিউরাল একটা প্রবলেম আর কি, এটা কিন্তু আসলে আমাদের মধ্যে যেমনটা ওরকম কিছু না, প্রসেসটার মধ্যে একটা সমস্যা ছিল, এইটাই, এছাড়া তো আসলে কিছু না, সবাই তো একসাথে কাজ করতেছি। আপনি নিশ্চয় চায়না যাবেন, খেলা দেখতে যাবেন নিশ্চয়, সভাপতি যাচ্ছে, সাধারণ সম্পাদক যাবে।
চায়নার ব্যাপারটা হচ্ছে যে আমি বলি আপনাকে, চায়নাতে আসলে আসলে হয়েছে কি, আমরা তো চাই, এটা আমি নিজেও চাই যে আমাদের বাংলাদেশের ফুল টিম পাঠানোর জন্য, এটা কিন্তু কোনো প্রবলেম নাই। আমাদের মন্ত্রী মহোদয় আজকে বলেছেন যে আমাদের সাথে যে মিটিং হয়েছে সেখানে বলেছেন যে উনিও চান যে ফুল টিম পাঠাতে, অফকোর্স। এখন যেটা হচ্ছে যে আমাদের তো আসলে টাকার সোর্সটাও করতে হবে, এটা তো বুঝতে হবে। আমি বলে দিলাম, চলে গেলাম, একটা ফুল টিম পাঠাতে আমার লাগে প্রায় 60-70 লক্ষ টাকা লাগে। তো এটা আমার সোর্স করতে হবে এবং অ্যাজ পার দা এটাই করতে হবে। আমি যাওয়ার আগে অ্যাকচুয়ালি চায়নার এই প্ল্যানটা ছিল এরকম 6-7-8 জন যাবে আর কি, কারণ আমি তো ট্রেনিং এন্ড সিলেকশন কমিটি ছিলাম। তো আমার যে কোচ আছে, কোচের সাথে কথা বলে অলওয়েজ আমি অ্যাকচুয়ালি ট্রেনিং এ যেতেছিলাম। আমি সবসময় এখানে যাওয়া আসা করি এবং প্লেয়ারদের পারফরম্যান্স আমি নিজে মনিটর করি, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই, নিশ্চয়ই সামনে আরো কথা হবে। আপনি পরিষ্কার করার চেষ্টা করেছেন নিজের অবস্থান, অসংখ্য ধন্যবাদ এই গভীরতাতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি কি চপল ভাই, আপনি কি বলছিলেন, যুক্ত করতে চাচ্ছিলেন ওই সময়? আমি যেটা বলতে চেয়েছিলাম যে যে জিনিসটা মন্ত্রী মহোদয় মীমাংসা করে দিয়েছেন, এটা নিয়ে আমি কোনো বিতর্কে আর যেতে চাচ্ছি না। গুড সাইন। এবং খুব দ্রুত মন্ত্রী পদক্ষেপ নিয়েছেন, এত দিয়েছেন, দ্রুত যে এবং আমি চায়নায় বলি, ছিলেন এই যে সে আবার সময়। কথাগুলো বললে যদি জানিয়ে গেছেন, এই মিথ্যাচারটা বলা ঠিক হয়নি। কারণ আমরা কেউ কিন্তু আমি জানতাম, থাইল্যান্ডে ছিলাম, আমি এয়ারপোর্টে আমার 7টার সময় ফ্লাইট, সে 10 ঘন্টা ছিল, যে আমার সাথে কথা হলো কাকে চার্জ দিব, আমি তাকে অ্যাডভাইস করেছি যে জয়েন্ট সেক্রেটারি চাবে হবে, তো সে দিয়েছে একজন মেম্বারকে। হ্যাঁ, এটা একটা গঠিত সিস্টেম লঙ্ঘন, কিন্তু সে সিস্টেমের কথা বলেছে, আমি সিস্টেমের কথাই বলছি। এখানে ব্যক্তি কোনো বিশেষ না, কে অসুস্থ কে অযোগ্য এটা কিন্তু প্রশ্ন আসেনি, সিস্টেম। আমরা সেই সিস্টেমটা আমরা এরপর আর্চারি নিয়ে কথা বলতে চাই, অন্য স্পোর্টস নিয়ে। আমরা এই কথাগুলো যেটা হচ্ছে দর্শকদের ক্লিয়ার হওয়ার জন্য, দর্শকদের আমি বলছি যে আজকে যে জিনিসটা মীমাংসিত হওয়ার পর তার এই বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আমি যেটা বারে বলেছি, মন্ত্রী মহোদয় একটা জিনিস বলেছেন, গেলে ফুল টিভি যাবে। আমি ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট হিসাবে এমনি ওখানে ইনভাইটেড গেস্ট। প্রেসিডেন্টকে আমরা জোর করেছি যে যেহেতু আমি যাব, হ্যাঁ উনি আছেন, উনি এখন পর্যন্ত কোথাও যাননি আর্চারির পক্ষে, খেলাটা দেখুক। উনি না বুঝলে, উনি যে আমাদের যে টাকা পয়সা লাগে উনি বুঝবেন কীভাবে? এত যে সিস্টেমগত জটিলতা আমরা পড়ি, বুঝবেন কীভাবে? প্রেসিডেন্টকে বোঝানো উচিত তো। অবশ্যই আমরা বোর্ড কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটার মধ্যে কিন্তু ট্রেজারার সাহেবও ছিলেন। ট্রেজারার সাহেব স্বেচ্ছায় পদত্যাগের কথা বলেছেন। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি উৎসগুলো তো বলতে হবে, এটা তো পদ্ধতির মধ্যেই পড়ে। আমরা কথা বলছিলাম ক্রীড়াঙ্গনে কে বড়, সিস্টেম নাকি ব্যক্তি? এই বিষয়ে অনেক কথা আছে, ডিবেটও আছে যে আসলে সিস্টেম থাকা তো থাকতেই হবে, কিন্তু ব্যক্তি তাকে কি আপনি বাদ দিতে পারবেন, নাকি সে যদি প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে কি হবে? কায়সার ভাই, আপনি একটা উদাহরণ দিতে যে বলেছিলেন যে এক জায়গায় 30-35 বছরের লোক সভাপতি আছেন, থাকছেন, আমরা আসলে বিকল্প চিন্তাই করতে পারি না, উনি ছাড়া আমার ক্লাবকে চালাবেন। আমি আপনাকে বলেছিলাম যে আসলে সভাপতি যদি একটা প্রতিষ্ঠান হয়ে যায় তখন আপনি তাকে বাদ দেবেন কীভাবে? কিন্তু আপনি যদি একদম কাছ থেকে কাজগুলো দেখেছেন সবগুলো ফেডারেশনে, আপনার অভিজ্ঞতা একদম কি বলে? একদম ঠিক সভাপতি না, আপনি সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন এবং একই পদে যখন আপনি 30-35 বছর ধরে একটা পদে থাকবেন, তখন মনে হবে কি যে এটা বোধহয় আমার পারিবারিক সম্পত্তি হয়ে গেছে, এখানে আর কাউকে ইন্ট্রোডিউস করার সুযোগটা নেই। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যে আপনি মুখে বলেন লিডারশিপ তৈরি করবো আমি, কিন্তু লিডারশিপ তৈরি করার জন্য তো আপনি সুযোগই দিচ্ছেন না কাউকে। আপনি 30-35 বছর যখন একই পদে থাকবেন বা একই বিষয়ে থাকবেন, তখন আপনার সিস্টেম বা আপনার বুদ্ধিবৃত্তিক যা বা আপনার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনার চেয়ে যে আরেকটু ভালোভাবে উন্নতভাবে আরেকজন কেউ চিন্তা করতে পারে, আপনি তো তাকে সুযোগটাই দিচ্ছেন না। সো এটাই আমি মনে করি যে অনেক বড় একটা, এবং এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে কিন্তু আপনার মানে এই সিস্টেম আপনি দেখবেন না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে, প্রত্যেক ইস্যুর মধ্যে কিন্তু আপনার মেয়াদ একটা ঠিক করে দেওয়া হয়, তারপরে আপনি নতুন লিডারশিপ ক্রিয়েট করা হয় সংগঠকদের মধ্যে। শুধুমাত্র আপনি খেলোয়াড় তৈরি করলে হবে না, আপনাকে কিন্তু সংগঠকরাও আসবেন এবং সংগঠকরা রয়েছেন, কিন্তু তারা সামনে আসার সুযোগটা পান না বলেই আপনি নতুন লিডারশিপ ক্রিয়েট হয় না। সো আমার মনে হয় যে এই জিনিসটাও কিন্তু দেখা উচিত। চপল ভাই, কিন্তু বাস্তবতাও বলি যে অনেক ফেডারেশনেতে যে মানুষগুলো, আপনার কথা বলি, আপনার হাত দিয়ে আর্চারি আজকে এই জায়গাটায় এসছে, কিন্তু অনেক ক্ষেত্রে তো মানে লিডারশিপও লাগে, ব্যক্তির যে ক্যারিশমা সেটা লাগে সংকট সমাধানের জন্য। যে আজকের মিটিংটা যেরকম হলো, আপনি ছিলেন বলে অনেক কিছু অনেক হয়তো ইজি হয়েছে, মানে এক্ষেত্রেও আপনি কি মনে করেন তাই যে একটা ব্যক্তির অভিজ্ঞতাটা অনেক ইম্পর্টেন্ট? আমি দুটোকেই প্রাধান্য দেই। হয়তোবা আমার কায়সার ভাই, আমার শ্রদ্ধা কায়সার ভাই দ্বিমত নাই, কিন্তু দুইজনের মধ্যে ওনাকে আমি সমর্থন করি, কথাটা বলছি। যেমন আমাদের অভিজ্ঞতার দরকার আছে, তেমন আমাদের সিস্টেমের দরকার আছে, তেমন ব্যক্তিকেন্দ্রিক কিছু
কাজ করার দরকার আছে। ব্যক্তি না থাকলে কিন্তু একটা সিস্টেম রচনা করা যায় না। আপনি ব্যক্তি ছাড়া কি আপনি কোনো সিস্টেম পারবেন, কোনো সংগঠন দ্বারা করাতে পারবেন? কিন্তু এক নায়কতন্ত্র বা ফ্যাসিস্টিজমটা পরিহার করে সবকিছু চলতে হবে। আমি 24টা বছর জেনারেল সেক্রেটারি ছিলাম, অস্বীকার করার মতো নেই, কারণ আমি প্রতিষ্ঠাতা সেটার। আমাকে এটা গঠন করতে লেগেছে 20 বছর। আপনি সেই জন্যই তো আজকে বিশ্ব আচারিতে চলে গেছেন। হ্যাঁ, এই যে আমি বলি ইন্ডিয়ার একটা উদাহরণ দেই, বিজয় কুমার মালহোত্রা, উনি ছিলেন এশিয়া ফেডারেশনের প্রথম সভাপতি, যেটা আজকে আমি সভাপতি। উনি ছিলেন ইন্ডিয়ান আর্চের সভাপতি 40 বছর। সেভ ব্ল্যাটারের কথা বলতে পারি আমরা। আমি বলি কথা যেদিন উনি ইন্তেকাল ছেড়ে দিয়েছেন, তারপর থেকে ইন্ডিয়ান আর্চারিটা আস্তে 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 নিচের দিকে চলে আসলো। এখন আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিচ্ছি, এটা অহরহ হারিয়ে দিচ্ছি। আমরা বাংলাদেশ কোরিয়াকে হারিয়েছি। কোরিয়ার যাকে পরাজিত করে আমি প্রেসিডেন্ট হয়েছি, সে 40 বছর, তার বাবা তার চাচা সে 40 বছর শাসন করেছে এশিয়ান আর্চারি। মানে আপনি কি তাহলে ব্যাপারটা এরকম চান? না, আমি ওটা চাই না, আমি সিস্টেমটাকে প্রাধান্য দিচ্ছি। বরাবরই একটা সিস্টেমে আমরা চলে আসছি। ব্যক্তিটা পরে আসে, ব্যক্তিরা সিস্টেমটা তৈরি করে। ওই সিস্টেম মানার জন্য ব্যক্তির প্রয়োজন পড়ে কি উপযুক্ত ব্যক্তিত্ব। আমার এখানে খুব জানতে ইচ্ছে করতেছে, আপনি যখন বিশ্ব আর্চারি এশিয়ার সভাপতি আছেন, মানে আপনাকে যদি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় বা সবাই চায় যে আর্চারিতে আবার সভাপতি হন, তাহলে কি আপনি সেই পদে আসবেন? ব্যাপার হয়েছে কি, সাম্প্রতিক ঘটনাগুলো আমাকে খুব মর্মাহত করেছে। আমি বিব্রত বোধ করছি। এখন বাংলাদেশটা যদি ঠিক না হয়, বিশ্ব আর্চারি এশিয়াতে থেকে আমার কোনো লাভ নেই। কারণ যা বদনামটা হয়ে গেছে 2-3 দিনে, আমরা যদি একটু সংযম হতাম যে ঠিক আছে আমি বিদেশ থেকে এসেছি, উনি যদি 14 তারিখে এসে থাকেন, উনি কেন 18 তারিখে বিবৃতি দিলেন, একটা মিটিং ডেকেছে। আমরা জাতীয় ক্রীড়া পরিষদের একটা অনুষ্ঠানে 19 তারিখে অনুষ্ঠানের প্রেসিডেন্ট সাহেব আমার সামনেই বলেছে, সেক্রেটারি সাহেব একটা মিটিং ডাকেন, আমরা আলোচনা করব। তারপরে কিন্তু উনি মিডিয়াতে বিবৃতি দিয়েছেন। কি সাবজেক্টটা কি? সাম্প্রতিক যে ঘটনা বলি এটা নিয়ে, পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। সাবজেক্টটা কিন্তু খুবই ভালো ছিল এবং একটা মীমাংসার যোগ্য ছিল। এরপরে কিন্তু কোনো দেওয়াটাও সমীচীন আমি মনে করি না। রাকিব ভাই সেটা বললেন যে নেতৃত্ব, মানে আপনিও তো তরুণ, রুবেল ভাই, মানে সেই জায়গাটায় মানে আপনারও তো একটা মানে ওই স্বপ্ন থাকে যে আপনি একদিন প্রেসিডেন্ট হবেন, সেক্রেটারি হবেন। সেই জন্য মানে আপনি এই যে তরুণদের এগিয়ে আসা, নেতৃত্বটা নেওয়া, সেই জায়গাটা কি মনে করেন যে ব্যক্তি চলে না গেলে তো আপনি আসতে পারবেন না? আচ্ছা, এই জায়গায় মূল ব্যাপারটা হচ্ছে সংগঠক। হ্যাঁ, আমরা এই মুহূর্তে সংগঠক হিসেবেই কাজ করছি। সো এখন আমি কিন্তু ইভেন্ট এবং মিডিয়াটা দেখছি আর্চারি ফেডারেশনের। সো আমাদের তো স্বপ্ন হচ্ছে একটাই, যে আর্চার তৈরি করা এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। যদি এমনটাই ঘটে যে আমাকে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য কোনো পদে এর পরের পদে যেতে হবে, ইনশাল্লাহ সেটার জন্য আমি প্রস্তুত, কোনো সমস্যা নেই। বাট ওভারঅল যে জিনিসটা হচ্ছে আমাদের লাস্টের, আমি একই কথা বলছি যে আমাদের ছোট বিষয় নিয়ে অনেকটাই মন খারাপ হয়েছে, বিকজ আমরা নিজেও আর্চার ছিলাম, আর আর্চারের পরে এখন অ্যাডহক কমিটির মাধ্যমে এসেছি এবং এই মোটামুটি 1 বছর হচ্ছে এটা কন্টিনিউ করছি। সো হুট করে এমন একটা নিউজ আসলো যেখানে 21 লাখ টাকা আত্মসাৎ করেছি। হ্যাঁ, সো এটা চাইলে কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব যেদিন 14-15 তারিখে এসেছে, কথা সম্ভবত উনি কথা বলেননি, বলেছেন যে ঠিকভাবে প্রসেসটা ঠিক ছিল না, উত্তোলনে। এক্স্যাক্টলি, কিন্তু না আমাদের মানে ঢালাও ভাবে যে ব্যাপারটা এসেছে, আত্মসাদের ব্যাপারটা কিন্তু এসেছে। আপনি লক্ষ্য করেছেন কিনা মিটিংও যেটা বলেছে, মিডিয়া যেটা এসেছে আত্মসাতের কথা বলে আমরা অনেক ইয়াতে এসেছে, তুলেছিল আর কি। ঠিক আছে, এটা উনি হয়তো আজকে যেটা আমি সবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছি, ক্ষমা চেয়েছি। এবং আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে যদি আপনাকে কোনো নতুন পদ দেওয়া হয়, পরিবর্তিত পোস্ট অবশ্যই ফেডারেশনের স্বার্থে আমার হইতে পারে। এখনো তো হই নাই, কেউ আমাকে প্রস্তাব করেও নেই এখনো। এখন কথা হলো, যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল ফেডারেশনে আছি, সংগত কারণে বাংলাদেশের নেতৃত্বে থাকাটা সমীচীন, কিন্তু সেটা তো আমি একা হতে পারবো না, তাই না?
আমার ইচ্ছে হলে আমি হতে পারবো না, তবে লিডারশিপের দরকার আছে। অবশ্যই আমরা রুবেল ভাই তাই বললেন যে লিডারশিপটা রেখে কাজ করতে চান। কাসার ভাই শুধু যে আর্চারি তো তা না, একটু ভিড় হয় যে এই ব্যক্তি সংকট, ব্যক্তিকে রক্ষা করতে যে অনেক ঘটনা ঘটে। আমরা অনেক সাম্প্রতিক সময়ে ক্রিকেটেও দেখেছি আমরা যে ব্যক্তি বিষয়ে ব্যক্তিকেন্দ্রিক অনেক কিছু হয়ে যাচ্ছিল। আপনারও কি মনে হয় কিনা যে ক্রিকেট ফুটবলও এই সংকটটা আছে? যেটাই আমি বললাম যে আপনি চাবল ভাই যেটা বললেন সেটা লজিক অবশ্যই, কিন্তু আপনার সিস্টেমকে তৈরি করতে ব্যক্তি সিস্টেমকে তৈরি করে দিবে, কিন্তু যখন সেই ব্যক্তি সিস্টেমের চেয়ে বড় হয়ে যাবে বা সেই ব্যক্তি যখন আপনি সিস্টেমকে তার পকেটের মধ্যে ভরে নিবে, তখন কিন্তু আপনি সেই সিস্টেম দিয়ে কাজ করতে পারবেন না। আমি মনে করি যে শুধুমাত্র একটা ফেডারেশন না, ম্যাক্সিমাম ফেডারেশনে কিন্তু এই টেন্ডেন্সিটা রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, আমার মনে হয় যে একটাই উপায় হতে পারে, সেটা হলো যে আপনি কখনোই কোনো পদে দুবারের মেয়াদের বেশি থাকতে পারবেন না। আপনি যদি এই নিয়মটা প্রচলিত করেন তাহলে দেখবেন যে আপনি কেউ এখানে মনে করবে না যে এটা বোধহয় আমাদের পারিবারিক সম্পত্তি হয়ে গেছে, এখান থেকে আমি আর নড়বো না, এটা আমার জাগিরদার হয়ে গেছে। এই যে ক্রিকেট বোর্ডে কিছুদিন আগেও একজন ভদ্রলোক এসেছিলেন বোর্ড পরিচালক হিসাবে, তিনি এসে যেভাবে টাকা পয়সার হিসাবটা শুরু করেছিলেন, দেখে মনে হচ্ছে যে বোধহয় টাকাটা বোধহয় তিনি বাসা থেকে নিয়ে আসছেন এবং এনে ক্রিকেটারদের পেছনে খরচ করছেন। কিন্তু তার জানা উচিত যে ক্রিকেটাররা খেলে বলেই কিন্তু ওই টাকাটা আসছে। সো মেইন স্টেক হোল্ডার কারা, তাদেরকে আপনি প্রায়োরিটি দিয়ে তারপর আপনি সিস্টেমটা ঠিক করবেন, সেটা তিনি ঠিক করতে পারেননি। সো এটাই আমি বললাম যে এই কারণে আপনি এখানে যারাই ফেডারেশন বা আপনি অ্যাসোসিয়েশনগুলো, এইখানে আমার প্রশ্ন মানে যে ব্যক্তির কথা বললেন, আমরা যে এম নাজমুলের কথা বলতেছি, ফিনান্স কমিটি ওই একই কোষাধ্যক্ষ টাইপেরই আসলে ওই জায়গাটা ছিল, বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান। তা ওই জায়গাটায় উনি খুব নতুন, আমরা জানি যে এবারই প্রথম এসছেন, খুব বেশি আগে আপনারা হয়তো বা চিনবেন, সিনিয়র আগে থেকে কাজ করেছেন কিছু, কিন্তু তার মানে ওই জায়গায় যদি একজন সিনিয়র ব্যক্তি থাকতেন যিনি সংগঠক হিসেবে, চপল ভাইয়ের কথায় যদি আসি, যারা দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে ছিলেন পরিচালক, তিনি নিশ্চয়ই জানতেন যে কিভাবে কাজ করতে হয়। সেক্ষেত্রে তো আবার ওই যে অভিজ্ঞতাকে কাজে লাগে। তা তো অবশ্যই। এবং অমিত, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, আপনি যে কাজই করেন না কেন আপনি সমস্যা তৈরি হবে, কিন্তু বিষয়টা হলো যে সেই সমস্যাটা আপনি কত সফিস্টিকেটেড কায়দায় সমাধান করতে পারছেন সেটার উপর নির্ভর করবে কিন্তু আপনার বুদ্ধিবৃত্তির স্তরটা কোন জায়গায়, বা আপনি আসলে সামাল দিতে পারেন কিনা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি সব জায়গায় সমস্যা হবে না এমন কোনো জিনিসই আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনাকে সমাধান করতে হবে তাৎক্ষণিক ভাবে, এবং সেটা যেন খুব সুন্দর সফিস্টিকেটেড কায়দায় হয়, সেটাও কিন্তু আমি মনে করি। কিন্তু আপনি ধরেন নাজমুল হাসান পাপন ছিলেন, ফিনান্স কমিটি নিয়ে কখনো কোনো বিতর্ক হয়েছিল? মানে এই টাইপের বিতর্কিত কোনো হিসাব নিকাশ কোনোদিন তো আমরা গণমাধ্যম চেষ্টা করেও হিসাব বের করতে পারি না। তখন তো আপনি বোর্ডে তো আর অন্য কারো কাজই ছিল না, তখন নাজমুল হাসান পাপনকে কেন্দ্র করে পুরো বোর্ডটা ছিল, এবং এই কারণে আপনি অন্য কোনো বিষয়ে কারোর দিকে কোনো দৃষ্টি ছিল না, এবং সব সিদ্ধান্ত তিনি নিতেন, কারণ তিনি যা বলতেন সেটার উপরেই সবকিছু নির্ভর করতো, এবং তিনি যে সব কিছু ভালো বুঝতেন বা জানতেন তাও কিন্তু না। কিন্তু প্রবলেমটা হলো যে পুরো বিষয়টা একটা হুজুরি টাইপের একটা মানে বিষয়টা চলে গিয়েছিল, সেটা যেন কখনোই না হয়। আমি মনে করি যে আপনি যে কোনো একটা ফেডারেশন বা অ্যাসোসিয়েশন, আপনি অবশ্যই সেখানে সিস্টেমটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আপনি দেখবেন যে এই যে আমরা নাজমুল হোসেন পাপন চলে যাওয়ার পর দেখলাম কি ফারুক আহমেদ আসলেন, ফারুক আহমেদকে যে কায়দায় বিদায় করা হলো সেটাও কোনো মতেই সঠিক ছিল না। তারপর বুলবুল বা আমিনুল ইসলাম বুলবুল আসলেন, এবং তাকে যে কায়দায় নিয়ে আসা হয়েছে সেটাও কিন্তু আপনি প্রপার ওয়েতে ছিল না। তারপরে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা আপনি একদম পুরোপুরি কি নির্বাচন হয়েছে সেটা তো আপনি নিজেই জানেন, দেখে আপনি তাকে কিন্তু 9 মাসও তিনি টিকতে পারলেন না। তো সবকিছু যদি আপনি না, সেটাই বলতেছি, তারপরেরটাও যদি ঠিক না হয় তাহলে তিনিও টিকতে পারবেন না। সিস্টেমটাকে আপনাকে ফলো করতে হবে। সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনি যে আর কোনো প্রবলেম তৈরি হবে না। কিন্তু আপনি সিস্টেমটা যদি ফলো না করে শুধুমাত্র নিজেকে ক্ষমতায়ন করার যদি চেষ্টা করেন এবং মনে করেন যে আমার লোককে এখানে বসাতে হবে এবং আমার মতো করে সবকিছু সাজাতে হবে, তাহলে সব ঠিকঠাক। যেটাকে আমি বলি যে ছক সাজিয়ে নির্বাচন, আপনি ছক কৌশল সাজাবেন কিন্তু কৌশলটা যেন অপকৌশল না হয়। আমাদের প্রবলেমটা হলো এটাই যে আমরা নির্বাচনে জেতার জন্য, নির্বাচনে সবাই যারা অংশ নেয়, আমি তো মনে করি যে সবাই একটাই চিন্তা তাদের থাকে যে আমাকে জিততে হবে, কিন্তু সেই জেতাটার জন্য আপনি যদি অপকৌশলের সিদ্ধান্ত নিয়ে থাকেন বা আপনি যদি 2 নম্বরই কোনো চিন্তাভাবনা করে থাকেন, আপনি ইন্টেলিজেন্সি অবশ্যই খাটাবেন, কিন্তু বিষয়টা হলো যে আপনি যখনই এটা একটা অপকৌশল করবেন বা যখনই এটাকে আপনাকে মানে পুরো ক্ষমতায় থেকে পুরো জিনিসটা পাওয়ারটা নিজে ইউটিলাইজ করতে চাইবেন বা নিজের মতো করতে চাইবেন, তখন সেটা কিন্তু আর আপনি মানে গণতন্ত্র থাকে না, তখন সেখানে আর কিন্তু আপনার সিস্টেম থাকে না, তখন সেটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। চপল ভাই, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলেন যে ইলেকশনগুলোতে যে আপনার ফেডারেশন, মানে যে ফেডারেশনগুলো ইলেকশনে
মানে কেন এই সংকট তৈরি হয় যে দুর্নীতি, ধরেন ক্রিকেট বোর্ডের ইলেকশন নিশ্চয় আপনাকেও হার্ট করেছে, যেরকম কথাবার্তা এসছে এরকম কেন হবে? যারা এসেছেন তারাও নিশ্চয়ই কাজ করার স্বপ্ন নিয়ে এসেছিলেন, যারা চলে গেছেন তারাও কাজ করার স্বপ্ন নিয়ে এসেছিলেন, কেউই ছোটোখাটো মানুষ না। কিন্তু তার ফাঁকে এই যে সাধারণ মানুষ কি জানছে যে আপনারা চুরি করছেন, ভোট চুরি করছেন, দুর্নীতি করছেন, করে এসছেন, এটা কেন হয়? তখনই আপনার যে প্রথম কথার যে সিস্টেম, এটা করতে গেলে আমূল পরিবর্তনটা দরকার আছে। কাসার ভাইয়ের সাথে আমি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাংঘাতিক, মানে ওনার সাথে 100-এ হয়তো আমি 100% একমত হতে পারবো না, তবে 95% বা 99% আমি একমত পোষণ করব। কেন করব? উনিও ভাবেন, আমিও ভাবি। এই যে আমরা ভাবি, এই ভাবনাটার মূল্যায়ন বাংলাদেশে হয় না। একটা যদি মনে করেন, আমি জানি না উনি আমাকে সমর্থন করবেন কিনা, আজকে দেখেন নির্বাচন পদ্ধতি, আমরা একটা প্যানেল করে একটা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমাদের মন্ত্রী মহোদয় হল প্রতিমন্ত্রী, ক্রিকেট বোর্ডের ছিলেন হল ফুল মন্ত্রী। পাপন ভাইয়ের উপরে কি রাসেল সাহেব কথা বলতে পারতেন? আপনি সত্যি করে বলেন, বলতেন কথা বলতে? একটা টেলিফোনই যথেষ্ট ছিল, আমি এইভাবে করব, আর কোনো কিছু কথা ছিল? অন্য ফেডারেশনেরও হয়ে যেত, সব ফেডারেশন তাই তো। ম্যাক্সিমাম ফেডারেশন ছিল, আমাদের মন্ত্রী হলো প্রতিমন্ত্রী মহোদয়, আর একটা ফেডারেশন প্রেসিডেন্ট একজন ফুল মন্ত্রী। তখন কার পক্ষে সিস্টেম মেনটেন করা সম্ভব বলেন? সিস্টেম তো গোড়া থেকে তৈরি করে নিয়ে, আমি তো অনেকে হার্ট দিতে পারি আমার কথাটা, এটা ঠিক না। আমি একজন স্পোর্টস, আমি বাসায় ঢুকে আমি স্পোর্টস ল সম্পর্কে জানার একটু চেষ্টা করি, আমি স্পোর্টস ডিপ্লোমেসির উপর একটু জানার চেষ্টা করি, আমি ইথিক্স নিয়ে একটু চিন্তা করি, আমি অ্যাথলেট সেফগার্ডিং নিয়ে চিন্তা করি। এই চিন্তাগুলি আমার মতো সবাই যদি করে, আমি বলবো আগামী 2 থেকে 3 বছরের মধ্যে স্পোর্টস আর কোনো সমস্যা থাকবে না। চবল ভাই, একটা প্রশ্ন রেখে আমি বিরতি যাব। আর একটা ছোট্ট, ধরেন আপনি আর্চারি ফেডারেশনে ইলেকশন করলেন সভাপতি পদে, ধরেন আপনার কাছাকাছি একজন লোক যার ইলেকশনে জেতার সম্ভাবনাও থাকবে, দুইজন সমকক্ষ একদম, মানে 50-50, কায়সার ভাই লেখার মধ্যে বলছে আসলে কার যে হবে হিসাবে, ঠিক সেই সময় কি রাজনৈতিক হস্তক্ষেপ তৈরি হয়? ঠিক এরকম পরিস্থিতি হলে কি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা হয় কিনা, নাকি এককভাবে চপল ভাইয়ের প্রতিদ্বন্দ্বী কেউ নাই, তখন তো দুর্নীতির দরকার নেই? চপল ভাই বলছিলেন যোগ্য লোকদের যোগ্য জায়গায় আসার সুযোগটা করে দিতে হবে, আমরা কথা বলছিলাম সেটা নিয়ে। চপল ভাই, এই যোগ্য লোকদের যোগ্য জায়গায় আসার জন্য অনেকেই শোতে বলে গেছে ক্রীড়াঙ্গন থেকে এই নির্বাচনটাই বাদ দিয়ে দিতে হবে, তাহলে হয়তো যোগ্য লোকরা আসা সম্ভব না। কারণ যে সিস্টেমটা দাঁড়ায় সেখানে আসলে যোগ্য লোকদের নির্বাচন করা খুব কঠিন কাজ। শুনেন, আমি এমন একটা নির্বাচনের মাধ্যমে আসছি, এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছি, যেটাকে আমি 100% পারফেক্ট নির্বাচনের মাধ্যমে আসছি, যেটা নাকি 38 জন ডেলিগেট আসছে, আমি 29টা ভোট পেয়েছি, এবং ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোটটা হয়েছে। আমরা শুধু একটাই লক্ষ্য রেখেছি, কোনো রকম এটা 2 নম্বরে হয় কিনা। আসলে আমার আইডিয়া ছিল না তো ইলেকট্রনিক ভোট সম্পর্কে। এর আগে কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে আমি 2 বার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছি। আমি এমনি গণতান্ত্রিক প্রথাটা রাখতে হবে ক্রীড়াঙ্গনে, আপনি ওইভাবেই আনেন। আমরা এশিয়ান আর্চারিতে যেভাবে নিজেকে তৈরি করে রেখেছি, 2009 সালে আমি ইলেকশন করেছি, হাইস্ট ভোট পেয়ে বোর্ড মেম্বার হয়েছি, 13 সালে হয়েছি, 17 সালে আমি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছি, 21 সালে হয়েছি, 25 সালে আমি সভাপতি হয়েছি। ধারাবাহিকতাটা যা আপনি লক্ষ্য রাখেন, আমাদের কোনো পোস্টে কিন্তু 3 বারের বেশি ইলেকশন করতে পারি না। এশিয়ান ফেডারেশন একমত এক্সেপশনাল যে কোরিয়া, তারা কত বাপ চাচা এই কর্মচারী। আমাদের দেশের কনস্টিটিউশন এরকম লেখা নাই বোধহয় যে আপনি 2 বারের বেশি থাকতে পারবেন না। এটাকে আমি অ্যাডাপ্ট করতে চাচ্ছি, ম্যাক্সিমাম 3 বার, 2 বার না 3 বার। আর্চারি বলেন, সব ফেডারেশন করেন, আপনি ক্রীড়াঙ্গন এইভাবে উঠবে। 32 সালে পদক পেয়ে যাবেন আপনার অলিম্পিকে, দেখবেন 32 সালে। হ্যাঁ, আমাকে থাকতে হবে, কোনো কথা না। আমি এমনি বলছি 29 সালের পর আমি থাকবো না। আপনি দেখেন, আমি আজকে মুখ দিয়ে বলে গেলাম আর্চারিতে থাকবেন না, আমি স্পোর্টসে থাকবো না। কিন্তু 29 কোন স্পেসিফিক কোনো আপনার জন্য? আমার ইন্টারন্যাশনাল সবগুলো ইয়াতে শুনেন, আজকে ইসলামিক সলিডারি স্পোর্টস ফেডারেশনের আমি ওইখানেও হাইস্ট ভোট পেয়ে
আমি নির্বাচিত একজন মেম্বার, বুঝছেন? আমি যখন অলিম্পিক অ্যাসোসিয়েশনে চলে আসলাম, এখান থেকে কর্তা ব্যক্তি বললেন ওনাকে বাদ দিয়ে দাও। তখন ওর কেন বাদ দেবো, উনি ইলেক্টেড পারসন, মেয়াদ কিন্তু বাড়তেছেই। কোনো না কোনো কারণে আল্লাহর উসিলায় আমি আগামী সেপ্টেম্বর পর্যন্ত ভোট ব্যাপার আছে, অর্থাৎ এটা আবার 21 সালে চলে যাওয়ার কথা। আমরা সেটা দেখি, আমরা নিশ্চয়ই 29 পর্যন্ত নির্বাচন দরকার আছে, 29-এ ইনশাল্লাহ। রুবেল হোসেন ভাই আছেন আসলে অ্যাডহক কমিটিতে, আপনি কি ইলেকশন করবেন ভবিষ্যতে? আচ্ছা দেখেন, ইয়ং কিন্তু সবসময় কিন্তু আগুন, আমরা কিন্তু ইয়ং, আমরা তাদের মতন গুণী মানুষদের কাছ থেকে শিখবো। ওনারা একটা সময় ওনারা এখন করতে পারছে, সামনে কিন্তু করতে পারবে না। আর আমরা যেহেতু প্লেয়ার ছিলাম, লাইক আপনি যদি এভাবে চিন্তা করেন, আমি ক্রীড়া প্রতিমন্ত্রীকে অনেক ধন্যবাদ দিব। উনি কিন্তু খুবই ইয়ং এবং সে কিন্তু আমাদের ক্রীড়াটাকে পেশা করেছে। এখন আমরা যেটা খেলোয়াড় যখন ছিলাম, তখন কিন্তু আমাদের বাবা অনেক চিন্তা করতো আমি খেলোয়াড় হব, আসলে আমার কি লাভ, আমার ফিউচার কি। বাট আমাদের মন্ত্রী সাহেব কিন্তু সেটা কিন্তু সমাধান করে দিয়েছে 1 লাখ টাকা করে ঘোষণা দিয়ে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কিন্তু ইন্সপিরেশন, মোটিভেশন হিসাবেও কিন্তু কাইসার ভাই এটা দারুণ একটা কিন্তু মানে আপনাদের অ্যাডহক কমিটি থেকে ইলেকশন করা যাবে কি যাবে না এরকম কোনো কনফিউশন তো নেই আপনাদের? এখন পর্যন্ত নেই, বাট আমরা ওভারঅল তো চেষ্টাই করব, কারণ আমরা খেলোয়াড় ছিলাম। এবার আমরা মাঠ পর্যায়ে যে পরিমাণ স্পিড আমাদের আছে, আমরা অবশ্যই যে আমাদের প্লেয়ার, আমাদের যারা সংগঠক যারা সবাই আছে, আমরা কিন্তু একটা পরিবার হিসাবে কিন্তু চাই এই বাংলাদেশকে একটা রিপ্রেজেন্ট করতে। এবং আমি যে ফিল্ডটা বুঝি অ্যাজ এ খেলোয়াড় হিসাবে, আমি কিন্তু আমার প্লেয়ারদের কি লাগবে, আমার প্লেয়ারকে কিভাবে ভালো করতে হবে, ফিউচারে আরো কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা আছে। কাসার ভাই আমি মনে করি যে আমি এই বিষয়ে একটু যোগ করি, সেটা হলো যে আমি এই বিষয়ের সাথে একটু একমত না যে আপনি অ্যাডহক কমিটিতে থেকেই আপনি আবার নির্বাচন করবেন। কারণটা হলো যে অ্যাডহক কমিটিতে থেকে যদি আপনি নির্বাচন করেন তাহলে কিন্তু আপনি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে। কারণ আপনি যখনই অ্যাডহক কমিটিতে থাকবেন, আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন, তখন আপনার কাছে চিন্তা করবেন আপনি যে আমি যে নির্বাচিত হব বা আমি যে ইলেকশনে অংশ নিব, তখন আমাকে কেন্দ্র করে যে মানে সুবিধাগুলো বা আমি যাতে নির্বাচিত হতে পারি, সেরকম ভাবে কিন্তু ছক সাজানোর একটা আগাম মানে পদ্ধতি হয়তো আমি ফলো করে ফেলবো বা আপনি অনুসরণ করব। এই কারণে আমার কথা হলো যে অবশ্যই অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা নির্বাচন করার ক্ষমতা রাখবেন। কোন সময় রাখবেন? আপনি অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারপর সাধারণ মানুষ সংগঠন জেলা বিভাগের কমিটি করে তালবিলি কথা বলি, সাধারণ সংগঠন এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, যারা নমিনেশন সাবমিশনের আগে কিন্তু পদত্যাগ পত্রটা জমা দিয়েই নমিনেশনটা সাবমিট করতেন। কারণ আপনি একটা সুবিধাজনক অবস্থানে থেকে অ্যাডভান্টেজ নিয়ে আপনি ইলেকশন করতে পারেন না, তো তাহলে তো আপনি বাদবাকি যারা রয়েছেন তাদের চেয়ে আপনি বেশি সুবিধাটুকু পাচ্ছেন। এই কারণে আমাদের সরকারি চাকরিতে যারা সরকারি চাকরি থেকে যারা এসে এমপি ইলেকশন করতে চান, 3 বছর কিন্তু মাঝখানে তাদেরকে একটা গ্যাপ থাকতে হয়, এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। তো ঠিক একই রকম ভাবে আমি বলবো যে আপনি অ্যাডহক কমিটিতে রয়েছেন, দ্যাট মিনস আপনি একটা কমিটিতে রয়েছেন, সেই কমিটিতে থেকেই আপনি আবার ইলেকশন যদি করতে চান সেই ফেডারেশনে, তাহলে আপনাকে অবশ্যই আমি মনে করি যে সেখান থেকে বেরিয়ে এসে পদত্যাগ করে আপনি রিজাইন দিয়ে এসে তারপরে আপনি ইলেকশন করেন। আই উড নট মাইন্ড, আমার মনে হয় না এটা মানে মাইন্ড করা উচিত কারো। কিন্তু আপনি অ্যাডহক কমিটিতে থেকেই যদি ইলেকশন করেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন তখন আপনি কাউন্সিলর গঠন থেকে শুরু করে সেই নির্বাচনকে কেন্দ্র করে যতগুলা সিদ্ধান্ত হবে, সবগুলা সিদ্ধান্ত যাতে আপনার পক্ষে যায়, আপনি সেই সুবিধাটুকু নিচ্ছেন। তার মানেটা হলো যে আপনি নির্বাচনের আগেই তো একটা ধরনের অ্যাডভান্টেজ নিয়ে থাকতেছেন। আমরা নিশ্চয়ই চাইবো না সবাই নিতে। চপল ভাই অসংখ্য ধন্যবাদ, কায়সার ভাই ধন্যবাদ, রুবেল ভাইকে ধন্যবাদ। একদম শেষে আপনি বলছিলেন যে 31-এ আমরা অলিম্পিকে পদক পেতে চাই, 32 টার্গেট আমার। আমি অলরেডি 8 বছরের একটা পরিকল্পনা হাতে নিয়েছি কিভাবে আমরা পেতে পারি, পদকের দ্বার প্রান্তে কিভাবে যেতে পারি। আমরা কিন্তু কোয়ালিফাই করেছি আর্চারি, এবং পদকের দ্বার প্রান্তে 2010 সালেই ছিলাম ইয়ুথ অলিম্পিকে, 1 পয়েন্টের জন্য আমরা পারিনি। এবং আমরা চাবো 28-এ চেষ্টা করবো, 29-এ আমরা মহা চেষ্টা করব, যাতে করে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু করতে গেলে আমাদের দরকার কি সুন্দর একটা নেতৃত্ব দিয়ে একটা সুশৃঙ্খল কমিটি গঠন করব। আমরা সেই সুন্দর নেতৃত্ব নির্বাচিত হোক আর অ্যাডহক হোক। আবার অ্যাডহক হওয়ার সম্ভাবনা তো নিশ্চয়ই নাই, আমি ঠিক বলতে পারি না, যেহেতু আমি গভর্নমেন্ট না। ওকে, ঠিক আছে। আমরা নিশ্চয়ই আর্চারি যেমন দলগতভাবে সবাই খেলে, নিশ্চয়ই আপনাদের মধ্যে যে টিমটা কাজ করছে আর্চারিতে, নিশ্চয়ই আজকে মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে, নিশ্চয়ই দূরত্ব কেটে যাক যতদিন সময়টা আছে। আমি নিশ্চয়ই একটা উদাহরণ এক্সাম্পল তৈরি করবেন আপনার জন্য, নিশ্চয়ই যারা কাজ করছে আপনার কাছেও নিশ্চয়ই তাই চাইবে। কায়সার ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি কথা বলেছেন যে অ্যাডহক কমিটি থেকে নির্বাচন করা উচিত না।
নিশ্চয়ই আমরা আরো অনেক লেখা আপনার কাছ থেকে পাবো এই বিষয়ে। এবং আমি শেষ করছি একটা, যে মন্ত্রী আজকে চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, কারণটা হলো যেটা আমি বললাম যে আপনি সমস্যা থাকবে, আপনি কত সুন্দর করে সফিস্টিকেটেড কায়দায় সমাধান করতে পারছেন সেটার উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি আসলেই সত্যিকার অর্থে পারেন কিনা। তো আজকে যে আর্চারিতে যে সমস্যাটা ছিল, মন্ত্রী যত দ্রুতভাবে এটা সমস্যার সমাধান, অন্তত আশু সমস্যার সমাধান করেছেন, তিনি একটা থ্যাঙ্কস ডিজার্ভ করতেই পারেন। অসংখ্য ধন্যবাদ। অমিত ভাই, আমি আরেকটা কথা দিয়ে শেষ করি। একদম মন্ত্রী মহোদয় আসা পর্যন্ত, আজকে মিটিংটা পর্যন্ত আমাকে কিন্তু কোনো প্রেসে আপনার কথা বলতে দেখেননি, কারণ এই শান্তি প্রতিষ্ঠা করার আপনি লক্ষ্যে আসলে সিস্টেমটা থাকবে। আমরা সবাই চাই সেরকম, দর্শক আপনারাও নিশ্চয়ই তাই চাইবেন, ক্রিয়াঙ্গনে ব্যক্তির অভিজ্ঞতা থাক কিন্তু ব্যক্তি যেন প্রতিষ্ঠানে পরিণত না হয়, সিস্টেমটা যেন ক্রিয়াঙ্গনে ঠিকঠাক চলে। দেখা হবে আবারও শনিবার।